বিজয়ের ৪৯ বছরে বাংলাদেশ জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রীয় সম্মাননা, জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ পাকিস্তান কেন্দ্রীয় ব্যাংকের দ্বিগুণ, ৪,২০০ কোটি ডলারের মাইল ফলক ছাড়ালো বৈদেশিক মুদ্রার মজুদ। পদ্মা সেতু প্রকল্পের টাকায় জীববৈচিত্র্য রক্ষায় হচ্ছে বিশেষ জাদুঘর, জানা যাবে সেতু তৈরির ইতিহাস। ২০২২ সালে জনসাধারণের জন্য উন্মুক্তের আশা। এবং বিজয় দিবসের শুভেচ্ছা জানালেন সাকিব মাশরাফিরা, ক্রিকেট মাঠে অর্জনের কৃতিত্ব ৭১-এর শহীদদের দিলেন মুশফিক। সময় সংবাদের সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা আর ভালোবাসার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে ৪৯তম মহান বিজয় দিবস। বীর শহীদদের স্মরণ করতে করোনা পরিস্থিতির মধ্যেও সাভারের জাতীয় স্মৃতিসৌধে নেমেছে সাধারণ মানুষের ঢল। শ্রদ্ধা জ্ঞাপন শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রশ্নে কোনো আপোষ করা হবে না, সাম্প্রদায়িক অপশক্তির মূলোৎপাটন করা হবে। বরাবরের মতো এবারও প্রথম সকালে জাতীয় স্মৃতিসৌধে জানানো হয় রাষ্ট্রীয় সম্মান। তবে প্রতি বছর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সশরীরে পুষ্পস্তবক অর্পণ করলেও এবার করোনা পরিস্থিতির কারণে তাদের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন সামরিক সচিবগণ। এরপর স্পিকারের পক্ষে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে মন্ত্রিপরিষদ সদস্য, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি, বাংলাদেশে নিযুক্ত বিদেশি কূটনীতিক ও বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সাম্প্রদায়িক উগ্রবাদের বিষ বৃক্ষ উপড়ে ফেলা এবারের বিজয় দিবসের শপথ। সংগ্রাম চালিয়ে যেতে হবে যতদিন না পর্যন্ত মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী যে শক্তি তাদেরকে সম্পূর্ণরূপে এই বাংলার মাটি থেকে নিশ্চিহ্ন না করা যায়। মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে একটি অশুভ সাম্প্রদায়িক শক্তি। এবারকার বিজয় দিবসের অঙ্গীকার হচ্ছে আমরা মুক্তিযুদ্ধের চেতনা এই সাম্প্রদায়িক শক্তিকে রুখব। শ্রদ্ধা নিবেদনে অংশ নেন বীরশ্রেষ্ঠ পরিবার, যোদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধারা। এর পরপরই জাতীয় স্মৃতিসৌধ উন্মুক্ত করে দেওয়া হয় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য। যে আকাঙ্ক্ষা নিয়ে, যে চেতনা নিয়ে মুক্তিযুদ্ধের লড়াই করছে যে মুক্তিযোদ্ধারা, আজকে এই মুক্তিযুদ্ধ বিভ্রান্তে পরিণত হতে যাচ্ছে। বাচ্চারা দেখবে, শিখবে, এগুলো জানবে, এই জন্য এখানে আসছি। যে কোনো অপশক্তিকে রুখে দিয়ে এগিয়ে যাবে দেশ, বিজয় দিবসে এমনটাই প্রত্যাশা সবার। রোজিনা রুজি, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে সাভার জাতীয় স্মৃতিসৌধে আছেন সহকর্মী তরিকুল ইসলাম সৌরভ এবং সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আছেন আমাদের আরেক সহকর্মী ইকরামুল কবির। সরাসরি চলে যাব তাদের কাছে। প্রথমেই যাব সৌরভের কাছে। সৌরভ, রিচার্ড, শ্রদ্ধা নিবেদন পর্ব চলছে, সকাল থেকে শুরু হয়েছে। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির পক্ষে সামরিক সচিব শ্রদ্ধা জ্ঞাপন করার পরে সকাল ৭টার সময় সর্বসাধারণের জন্য এই স্মৃতিসৌধের দ্বার খুলে দেওয়া হয়। এরপর থেকে জনতার ঢল বলা চলে। শ্রদ্ধা নিবেদন করতে এখানে এসেছেন হাজারো হাজারো মানুষ। আমরা দেখেছি কিছুক্ষণ আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শ্রদ্ধা নিবেদন করেছেন। এছাড়াও মাহবুবুল আলম হানিফ, আওয়ামী লীগের নেতা, তিনি ছিলেন, সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরাও এসেছেন, শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। সকল দল মত নির্বিশেষে এখানে সবাই মাথা নত করেন, গৌরবের ইতিহাসকে ধারণ করেন এবং সেটি প্রতি বছরই হয়। সেটি না হওয়ার কোনো কারণই নেই। ১৯৭১ সালে ৩০ লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে যে দেশ অর্জিত হয়েছে, ৩০ লক্ষ মানুষের সেই রক্তকে তো অস্বীকার কেউই করা সম্ভব নয়। সেটি কেউ করেন না। প্রত্যেকটা মানুষ এখানে আসেন, শ্রদ্ধা নিবেদন করেন এবং এই শ্রদ্ধা নিবেদন পর্ব চলছে। সকালে দেখেছি একেবারে তীব্র কুয়াশা, সেই কুয়াশাকে ভেদ করে, শীতকে উপেক্ষা করে সাধারণ মানুষ এসেছেন। সাভারের আশেপাশে তো বটেই, ঢাকা থেকে অসংখ্য মানুষ ছুটে এসেছেন, সংস্কৃতি কর্মী এসেছেন, সংগঠন থেকে এসেছেন, এছাড়াও ব্যক্তিগতভাবে এসেছেন, পরিবারকে নিয়ে এসেছেন, ছোট ছোট শিশুদেরকে নিয়ে এসেছেন। মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে সন্তানদের জানাতে নিয়ে এসেছেন। তরুণ প্রজন্মের যারা, তারা এসেছেন মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে। তারাও যে সামনে এগুতে চান সেই কথাই তারা
পুনর্ব্যক্ত করেছেন। 50 বছরে যখন বাংলাদেশ বিজয়ের বাংলাদেশ, তখন কিন্তু নানাভাবে নবায়ন ঘটে চেতনার। সেই নবায়িত চেতনা নিয়ে বাঙালি কিন্তু এগিয়ে যাবে, এবং সেই এগিয়ে যাওয়ার যে একটা সম্মিলিত শক্তির প্রয়োজন, সেই সম্মিলিত শক্তি কিন্তু আজকে এখানে দেখতে পাচ্ছি। তো সবকিছু মিলিয়ে এখানে এখন জনতার ঢল, আবেগ, উচ্ছ্বাস, উদ্দীপনা এবং একই সাথে ইতিহাসকে মনে করা, সব মিলিয়ে এই ছিল এখান থেকে সর্বশেষ খবরাখবর। এখন আমরা যাব সিলেটে, সেখানে আছেন আমাদের সহকর্মী ইকরামুল কবির। ধন্যবাদ সৌরভ। গৌরবের 49তম বিজয় দিবস উদযাপিত হচ্ছে সিলেটে। সকালে খুব ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের বিভিন্ন স্তরের নারী, পুরুষ এবং শিশুরা এসে জড়ো হয়। বিভিন্ন সামাজিক, রাজনৈতিক এবং পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে যে পুষ্পার্ঘ এবং শ্রদ্ধাঞ্জলি অর্পণ শুরু হয়েছিল তা এখনও অব্যাহত রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন স্তরের নারী, পুরুষ, শিশু এবং বিভিন্ন সংগঠন, সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠন, পেশাজীবী সংগঠন এবং সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে একে একে শৃঙ্খলা করে এই শহীদ মিনারের বেদিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছেন। এবং সবার মুখে মুখে একটি বাক্য বারবার উচ্চারিত হচ্ছে, সকল সাম্প্রদায়িক অপশক্তিকে রুখে দিয়ে আবারও এই যে 49তম বিজয় দিবস উদযাপিত হচ্ছে, সামনেই বিজয় দিবসের অর্ধশততম দিবস উদযাপিত হবে আগামী বছরে। সেই উদযাপনের জন্য আমরা জাতি প্রস্তুত রয়েছে এবং সমগ্র জাতিকে প্রস্তুত করার জন্য সবাই দৃঢ়প্রত্যয়ে এই শহীদ মিনারের বেদিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছেন বীর মুক্তিযোদ্ধাদের প্রতি। শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি এই শ্রদ্ধাঞ্জলি অর্পণের মধ্য দিয়ে 49তম এই বিজয় দিবসের আজকে শুভ সূচনা করা হচ্ছে শহীদ মিনারে। এই সমস্ত ব্যবস্থাপনায় আছে সম্মিলিত নাট্য পরিষদ এবং সম্মিলিত সাংস্কৃতিক জোট। কিছু সময় পরেই এখানে একেবারে সম্মিলিতভাবে জাতীয় সংগীত পরিবেশন করা হবে এবং জাতীয় সংগীত পরিবেশনের সাথে সকল এখানে যারা উপস্থিত রয়েছেন এই শহীদ মিনারের মধ্যে কানায় কানায় ভরপুর। আপনারা দেখতে পাচ্ছেন সবাই একসাথে অংশগ্রহণ করবেন, তারই প্রস্তুতি চলছে এখানে। এবং আপনারা দেখতে পাচ্ছেন সবাই মুহুর্মুহু উচ্চারিত হচ্ছে রাজাকার নিপাত যাক। এই 49তম বিজয় 49তম দিবসে এসে সবাই আবারও বারবার উচ্চারণ করছে যে রাজাকার নিপাত যাক, যারা সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে এখনও বিভিন্ন অপতৎপরতা চালাচ্ছে তাদেরকে রুখে দেওয়ার জন্য আবার নতুনভাবে শপথ গ্রহণ করছে, নতুনভাবে দৃঢ়প্রত্যয় ব্যক্ত করছেন সবাই যারা এখানে এসছে। বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সামাজিক সংগঠন এবং পেশাজীবী সংগঠন তারা সবাই একসাথে এসে এইখানে জড়ো হচ্ছে এবং রাজাকার নিপাত যাক এবং সকল সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য জাতিকে আবারও আহ্বান জানাচ্ছে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে। একটি অসাম্প্রদায়িক বাংলাদেশের জন্য 50তম বিজয় দিবস আগামী বছর উদযাপন করবে, সেই প্রত্যাশা নিয়ে এখানে সবাই একসাথে হয়েছে। মোটামুটি রিচার্ড এই ছিল সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিজয় দিবসের 49তম যে দিবস, সেই দিবসের উদযাপনের সর্বশেষ খবর। মহান বিজয় দিবস উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তে বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করছেন, শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছেন সর্বস্তরের মানুষ। সে খবর জানাতে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী ইকরামুল কবির, এবং তারও আগে সাভারের জাতীয় স্মৃতিসৌধ থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন আমাদের আরেক সহকর্মী তরিকুল ইসলাম সৌরভ। বিজয়ের 49 বছরে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের দ্বিগুণের বেশি। প্রবাসীদের পাঠানো রেমিটেন্স আর রপ্তানিতে ভর করে বৈদেশিক মুদ্রার মজুদ $4,200 কোটি মাইলফলক ছাড়িয়েছে। ব্যাংকাররা বলছেন, নগদ প্রণোদনায় বৈধ পথে রেমিটেন্স পাঠাতে উৎসাহী হয়েছেন প্রবাসীরা। হরিপদ সাহার রিপোর্ট। প্রায় 1 কোটি প্রবাসী বাংলাদেশি কাজ করে মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে। তাদের পাঠানো বৈদেশিক মুদ্রা দেশের অর্থনীতিতে জুগিয়ে যাচ্ছে শক্তি। গত অর্থবছরেই প্রথম প্রবাসীদের পাঠানো অর্থের বিপরীতে নগদ 2% হারে প্রণোদনা দেওয়া হয় বাজেটে। তারপর থেকেই বৈধ পথে প্রবাসী আয় বৃদ্ধি পায়। এই যে সরকারি চ্যানেলে আর এর মধ্যে হয়েছে কি 2% কিন্তু ইনসেন্টিভ, আর আমরা অগ্রণী ব্যাংক কিন্তু আরও 1% দিয়েছি, এতে 3% কিন্তু বেনিফিটটা পেয়েছে। এইটা কিন্তু বড় ধরনের তাদের মধ্যে একটা আগ্রহ সৃষ্টি করছে। এবং ওয়ান্স দে স্টার্ট রেমিটিং মানি থ্রু অফিসিয়াল চ্যানেল,
তারা তখন অফিসিয়াল চ্যানেলের সুবিধাটা পেয়ে গেছে, যে মজা পেয়ে গেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য মতে গত বছর 1820 কোটি ডলার প্রবাসী আয় আসে। চলতি বছরের 10 ডিসেম্বর পর্যন্ত মোট রেমিটেন্স প্রবাহের পরিমাণ 1170 কোটি ডলারেরও বেশি। এর বিপরীতে আমদানি ব্যয় কমা আর রপ্তানি আয় ও বিদেশি ঋণের প্রবৃদ্ধিতে বছর ব্যবধানে 1000 কোটি ডলারের বেশি রিজার্ভ বেড়েছে। চলতি অর্থ বছরের প্রথম 4 মাসে কিন্তু আমদানি কমেছে প্রায় 13%, আর রপ্তানি বেড়েছে 1.1%। আর পুরো বছর জুড়ে কিন্তু আমদানি অনেকখানি কম ছিল। এই কারণে কিন্তু বৈদেশিক মুদ্রার উপরে চাপটা অনেকখানি কমেছে। সব মিলিয়ে কিন্তু যে ইতিবাচক প্রবণতাটা তৈরি হয়েছে সেটা আমাদের সামনের দিনগুলোতে ধরে রাখতে হবে, এবং সেই জন্য আমাদের যে প্রবাসী শ্রমিক ভাই বোন তাদেরকে উৎসাহ দিতে হবে। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ যখন অবস্থান করছিল 4209 কোটি ডলারে, তখন 71-এর মুক্তিযুদ্ধে পরাজিত পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার মজুদ মাত্র 2040 কোটি ডলার। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। পদ্মা সেতুর পাশাপাশি এ অঞ্চলের জীবন ও জীববৈচিত্র্য রক্ষায় প্রকল্পের টাকায় গড়ে তোলা হচ্ছে বিশেষ একটি জাদুঘর। উদ্দেশ্য, বহু বছর পরও মানুষ যাতে জানতে পারে কেমন ছিল পদ্মা সেতু তৈরির দিনগুলো। 2022 সাল নাগাদ এ জাদুঘরটি সাধারণের জন্য উন্মুক্ত করার ব্যাপারে আশাবাদী সেতু কর্তৃপক্ষ। সাইফুল ইসলামের ছবিতে এহসান জুয়েলের রিপোর্ট। পদ্মা সেতুর এমন সব ভারী যন্ত্রপাতি আর থাকবে না। কাজ শেষে চলে যাবে ঠিকাদার প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ কোম্পানির পক্ষ থেকে ভাড়ায় আনা যন্ত্রগুলো। তবে তাদের স্মৃতি রয়ে যাবে দেশে। চীন থেকে এসব যন্ত্রের রেপ্লিকা বানিয়ে আনার পর সেগুলো ঠাঁই পাবে পদ্মা সেতুর জাদুঘরে। শুধু পদ্মা সেতুর কাঠামো নয়, সেতু এলাকার জীববৈচিত্র্য সংরক্ষণ করা হচ্ছে এই জাদুঘরে। 2016 সালে শুরু করা এই প্রকল্পে এর মধ্যে লক্ষ্য অনুযায়ী 1000-এর বেশি প্রজাতি সংগ্রহ করার কাজ শতভাগ শেষ হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাণীবিজ্ঞান বিভাগের তত্ত্বাবধানে স্তন্যপ্রায়ী প্রাণী, ব্যাঙ, সরীসৃপ, শামুক, ঝিনুক, পদ্মার মাছ, প্রজাপতি, পাখি সবকিছুই ঠাঁই পাচ্ছে এই জাদুঘরে। মৃত বন্যপ্রাণীগুলো সংগ্রহ করা হচ্ছে পদ্মার পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চল থেকে। তথ্য প্রযুক্তির মাধ্যমে এটা বিশ্বব্যাপী প্রচারেরও ব্যবস্থা করা হবে। জাদুঘর এবং পদ্মা সেতু এলাকা সম্পর্কে জানতে পারে, এই এলাকার প্রাণী সম্পর্কে জানতে পারে। এছাড়া পদ্মা এলাকার জীবন জীবিকার কিছু অংশ থাকবে। পদ্মার বুকে পাল উড়িয়ে চলা অনেক নৌকা এর মধ্যে হারিয়ে গেছে। এ নদীর সুবিখ্যাত ইলিশের পাশাপাশি সেগুলো ঠাঁই দেয়া হচ্ছে এই জাদুঘরে। তবে এখনো মিউজিয়ামের মূল ভবনটি নির্মাণ না হওয়ায় আপাতত সেগুলোকে ঠাঁই দেয়া হয়েছে অস্থায়ী একটি ভবনে। এই প্রকল্পের মেয়াদ 2021 সালের জুন মাস পর্যন্ত। আশা করা হচ্ছে 2022 সালের দিকে মূল ভবন নির্মাণ শেষে উন্মুক্ত করা যাবে জাদুঘরটি। সেতু মানেই রড, সিমেন্ট আর কনক্রিটের অবকাঠামো বুঝালেও এ অঞ্চলের জীববৈচিত্র্য রক্ষায় ভূমিকা রাখছে পদ্মা সেতু। একসময় অনেক কিছুই হয়তো হারিয়ে যাবে, তবে পদ্মার জীবন আর এখানকার ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে এই জাদুঘর। এহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। সময় সংবাদে আরও থাকছে, স্বাধীনতা সড়ক নামে চালু হচ্ছে মুজিবনগর নদিয়া হয়ে কলকাতা পর্যন্ত যাওয়া সড়কের। মুক্তিযুদ্ধের ইতিহাস ও ঐতিহ্য সমৃদ্ধ করতেই এ উদ্যোগ। ফাইজারের পর যুক্তরাষ্ট্রে এবার অনুমোদন পেতে যাচ্ছে মডার্নার করোনার টিকা। বিশেষজ্ঞরা মডার্না টিকাকে 94% কার্যকর দাবি করায় জরুরি ব্যবহারের জন্য এই টিকার অনুমোদন পাওয়ার পথ সুগম হয়েছে। যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন FDA-র মডার্না টিকা নিয়ে কোনো উদ্বেগ নেই বলে জানিয়েছে। একই সঙ্গে এর ক্ষতিকর কোনো পার্শ্ব প্রতিক্রিয়াও নেই বলে উল্লেখ করা হয়। চলতি সপ্তাহেই টিকাটি অনুমোদন পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর আগে গত সপ্তাহে ফাইজারের টিকা নিয়েও একই মূল্যায়ন করেছিল FDA। স্বাধীনতার 50 বছর উপলক্ষে মুজিবনগর নদিয়া হয়ে কলকাতা পর্যন্ত সড়কটি স্বাধীনতা সড়ক নামে চালু হতে যাচ্ছে। মুজিবনগর সরকার মুক্তিযুদ্ধের ইতিহাস ও ঐতিহ্য সমৃদ্ধ করতে সরকার এ উদ্যোগ নিয়েছে। চুয়াডাঙ্গা প্রতিনিধি মাহফুজ মামুনের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট।
ইতিহাসের সাক্ষী মেহেরপুরের বৈদ্যনাথ তলার আমবাগান ঘেরা গ্রাম মুজিবনগর। এখানেই 1971 সালের 17 এপ্রিল বাংলাদেশের অস্থায়ী সরকারের মন্ত্রিসভার সদস্যরা শপথ নেন। তারা সবাই সড়ক পথে বিদেশি সংবাদকর্মী ও মুক্তিযোদ্ধা সহ ভারতের কলকাতা থেকে নদিয়া হয়ে মেহেরপুরের মুজিবনগর আসেন। এখানেই গড়ে তোলা হয়েছে দৃষ্টিনন্দন মুজিবনগর কমপ্লেক্স। বাংলাদেশের মানচিত্র আর বিভিন্ন ভাস্কর্যের মাধ্যমে স্বাধীনতার ইতিহাস তুলে ধরা হয়েছে। এই সড়কের মাধ্যমেই মুজিবনগরে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের বীজ বপন হয়, কিন্তু দেশ স্বাধীনের পর বন্ধ হয়ে যায় ঐতিহাসিক এই সড়কটি। মুজিবনগরের স্মৃতি রক্ষার্থে সরকার স্বাধীনতা সড়কটি উন্মুক্ত করতে পরিকল্পনা গ্রহণ করেছে। কাস্টমস সহ অন্যান্য স্টেক হোল্ডার যে সকল দপ্তরগুলো আছে সেই সকল দপ্তররা এখানে সমীক্ষা চালাচ্ছে। এই অবস্থায় স্বাধীনতা সড়কটি চালু করার সরকারের নেওয়া উদ্যোগ বাস্তবায়নের অপেক্ষায় স্থানীয়রা। এই রাস্তা দিয়ে গিয়ে আমরা ওই ভারতে গিয়ে ট্রেনিং করেছি এবং এই রাস্তা দিয়ে এসে আবার এই বাংলাদেশকে স্বাধীন করার জন্য আমরা আবার এই রাস্তা দিয়ে গিয়ে যুদ্ধ করেছি। আমরা চাই এই সড়কটি আবার পুনরায় চালু করা হোক। সকল কার্যক্রম শেষ হলে সড়কটি দ্রুত চালু হবে বলে জানান ঊর্ধ্বতন কাস্টমস কর্মকর্তা। সরকারের যে উদ্যোগ বা স্বপ্ন স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে সড়কটি পুনরায় চালু করা। মেহেরপুরের মুজিবনগর থেকে ভারতের নদিয়ার হৃদয়পুর পর্যন্ত 1.5 কিলোমিটার সড়কের মাত্র 300 মিটার ইটের সোলিং করা। এইটুকু পাকা করে সড়কটি প্রশস্ত করলেই স্বাধীনতা সড়কটি উন্মুক্ত হবে। সময় সংবাদ, চুয়াডাঙ্গা। পারিবারিক কারণে যুক্তরাষ্ট্র গেলেন সাকিব আল হাসান। মঙ্গলবার রাতে দেশ ছাড়েন বিশ্বসেরা অলরাউন্ডার। বঙ্গবন্ধু টি-20 কাপে তার দল ফাইনালে উঠলেও খেলতে পারছেন না সাকিব, যাতে ভক্তরা খানিকটা হতাশ। তবে তাদের প্রত্যাশা সাকিব না থাকলেও ফাইনালে তার দল ঠিকই জিতবে শিরোপা। এ যেন বিনা মেঘে বজ্রপাত। জেমকন খুলনা বঙ্গবন্ধু টি-20 কাপের ফাইনালে, কিন্তু খেলতে পারবেন না সাকিব আল হাসান। যুক্তরাষ্ট্রে থাকা সাকিবের শ্বশুর অসুস্থ, তাই হঠাৎ করেই পরিবারের পাশে থাকতে সাকিব চলে গেলেন মার্কিন মুলুকে। সাকিবকে নিয়ে কত অপেক্ষা ছিল ভক্তদের। 1 বছরের নির্বাসন শেষে বঙ্গবন্ধু টি-20 কাপ দিয়ে ক্রিকেটে প্রত্যাবর্তন করেন সাকিব আল হাসান। ভক্ত সতীর্থরাও তাকে স্বাগত জানান হাসি মুখে। বঙ্গবন্ধু টি-20 কাপে সাকিবকে নিয়ে সবার প্রত্যাশা ছিল আকাশচুম্বী। তবে চলমান টি-20 আসরে দেখা যায়নি তার সেরাটা। টুর্নামেন্টে 9 ম্যাচ খেলেছেন সাকিব, 12 গড় ও 120 স্ট্রাইক রেটে 110 রান এসেছে তার ব্যাট থেকে। বল হাতে মিতব্যয়ী হলেও উইকেট নিয়েছেন মোট 6টি। তবে সাকিব আভাস দিচ্ছিলেন ফর্মে ফেরার। কোয়ালিফায়ার ম্যাচে জ্বলে ওঠেন সাকিব। ব্যাট হাতে 15 বলে 28 রান আর বোলিংয়ে এসে নেন মোসাদ্দেকের উইকেট। তাই ফাইনালের মতো বড় ম্যাচের আগে তার হুট করে দেশের বাইরে যাওয়াটা ধাক্কাই তার দলের জন্য। সাকিবের চলে যাওয়ায় হতাশ তার ভক্তরাও। সাকিব থাকলে ভালো হতো, ওর অভিজ্ঞতা অনেক কাজে দিত। আমরা খুব করে চাইছিলাম সে ফাইনাল ম্যাচে জ্বলে উঠবে। চট্টগ্রামের মতো দলের বিপক্ষে অবশ্যই সাকিব আল হাসানের মতো একজন অলরাউন্ডারকে অবশ্যই খুলনা মিস করবে। সাকিব আল হাসান হয়তো এই আসলে খুব ভালো খেলতে পারেননি, তবে ফাইনালে যদি সাকিব আল হাসান থাকতেন তবে খুলনা খুবই উপকৃত হতো। কারণ সাকিব আল হাসানের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে খুলনা হয়তো ভালো কিছু করতে পারত। সাকিব কবে দেশে ফিরবেন সেটা এখনো নিশ্চিত নয়। জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফর, সিরিজের এখনো প্রায় 1 মাস বাকি। সব ঠিক থাকলে জাতীয় দলের ক্যাম্পের শুরু থেকেই পাওয়া যাবে সাকিবকে। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বিজয়ের 49 বছরে বাংলাদেশ, দেশ জুড়ে বীর শহীদদের শ্রদ্ধা জানাতে মানুষের ঢল। সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে দৃপ্ত উচ্চারণ। পদ্মা সেতু প্রকল্পের টাকায় জীববৈচিত্র্য রক্ষায় হচ্ছে বিশেষ জাদুঘর। জানা যাবে সেতু তৈরির ইতিহাস। 2022 সালে জনসাধারণের জন্য উন্মুক্তের আশা। এই ছিল এখনকার মতো, আর সঙ্গে থাকুন সময়ের।